প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট বা ব্যাট হিসাবে ডিস্ক সমূহ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 14টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারে বা বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ার আছো, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটি আছে সেখানে অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ব্যাট চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। সাজেশনটি সলভ করব, তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝব, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে আমরা সাজেশন 14-এর প্রশ্নটা নিয়ে আসলাম। প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার বিবিএ অনার্সে 2020 সালে আসা একটা প্রশ্ন। তো আমরা প্রশ্নটা পড়ার আগে একটু বেসিক কনসেপ্ট আলোচনা করি, যেগুলো তোমাদের পার্ট এতেও লাগবে। সেটা হলো, আমরা ব্যাট বলতে কি বুঝি? ব্যাট বা মূল্য সংযোজন কর, কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূলত ব্যাট বা মূল্য সংযোজন কর বলে। ব্যাটের পূর্ণরূপ হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ব্যাট বাংলাদেশে 1991 সালের 1 জুলাইতে চালু হয় ব্যাট ব্যবস্থা। বিশ্বে এখনও প্রায় 88টি দেশে ব্যাট চালু আছে, তবে আমেরিকায় এখনও কিন্তু ব্যাট চালু হয়নি। এই কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার রাখবা, এগুলো তোমরা ক বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে তোমাদের কাজে লাগতে পারে। এখন আসো আমাদের যে সাজেশন, সেই সাজেশনের প্রশ্নটা একটু বুঝি। মনির ইজ এ ব্যাট রেজিস্টার্ড ট্রেডার। এর অর্থ হলো মনির একজন ব্যাট নিবন্ধিত ব্যবসায়ী। হি হ্যাজ দ্য ফলোইং ট্রানজ্যাকশন ইন দ্য মান্থ অফ জুন 2021। 2021 সালের জুন মাসে তার নিম্নলিখিত লেনদেন রয়েছে। জুন 1 বা জুনের 1 তারিখে মনির ওপেন্ড এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 1000। মনির 1000 টাকা জমা দিয়ে তাদের একটা ব্যাট চলতি হিসাব খুলছে। 7 তারিখে বলছে জুনের পারচেস 200 ইউনিটস এট টাকা 300 ইচ ফ্রম রূপা লিমিটেড। রূপা লিমিটেড থেকে 200 একক পণ্য ক্রয় করছে প্রতিটা 300 টাকা দামে, হুইচ আর সাবজেক্ট টু 15% ব্যাট, সেটা হলো 15% ব্যাট সাপেক্ষে। 15 তারিখ বলছে পারচেস অফিস ফার্নিচার ক্রয় করছে, অফিসের আসবাবপত্র ক্রয় করছে টাকা 62,100 62,100 ইনক্লুডিং ভ্যাট এট দ্য রেট অফ 15%, যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে 15%। 20 তারিখ বলছে সোল্ড 150 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 450 ইউনিট পার ইউনিট টু আবির কোম্পানি অন অ্যাকাউন্ট হুইচ আর সাবজেক্ট টু 15% ভ্যাট। অর্থাৎ তারা 150 ইউনিট পণ্য বিক্রয় করছে, 150 ইউনিট পণ্য বিক্রয় করছে প্রতি ইউনিট 450 টাকা দামে। আবার একটু খেয়াল করো, 20 তারিখে সোল্ড 150 ইউনিটস মানে 150 ইউনিট পণ্য বিক্রয় করছে, অ্যাট দ্য রেট অফ মানে হলো প্রতি ইউনিটে টাকা 450 ইউনিট পার ইউনিট, প্রতি ইউনিট 450 টাকা করে আবির কোম্পানির নিকট অন অ্যাকাউন্ট মানে বাকিতে, হুইচ আর সাবজেক্ট টু 15% ব্যাট, সেটা হলো 15% ব্যাট সাপেক্ষে। 28 তারিখ বলছে মেড ক্যাশ সেলস টোটাল টাকা 43,125 ইনক্লুডিং 15% ব্যাট। অর্থাৎ তারা নগদ বিক্রয় করছে 43,125 টাকার, যার মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে 15%। এ হলো প্রশ্নের ইনফরমেশন। এরপরে করতে বলছে কি দেখো, অর্থাৎ করণীয়তে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড অ্যাবাভ ট্রানজ্যাকশন। উপরের যে ট্রানজ্যাকশন বা লেনদেনগুলো আছে সেগুলোর জাবেদা দাখিলে দাও। অ্যাজুমিং মনে করো মনির সাবমিটেড ব্যাট রিটার্ন অ্যাট দ্য এন্ড অফ মান্থ, মাস শেষে মনির ব্যাট রিটার্ন জমা দিবে বা জমা দিচ্ছে, এটা মনে করে আমাকে জার্নাল দিতে হবে। তো আমরা জার্নালের জন্য পরবর্তী পেজে আসলাম, জার্নালের একটা ঘর করলাম, উপরে মনির নাম ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামটা লিখব। জার্নাল এন্ট্রিজ, জার্নালের ঘর আমরা জানি সবাই, বাম পাশে সবার আগে ডেট হয়, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন অর্থাৎ হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা, রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা। এখন আমরা প্রতিটা লেনদেনের জার্নাল দিব। তো লেনদেনগুলো আবার একটু খেয়াল করি। প্রথমে জুনের 1 তারিখে কি বলছে দেখো, মনির ওপেন্ড এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 1000, 1000 টাকা জমা দিয়ে ব্যাট চলতি হিসাব করছে। খেয়াল রাখবা, যদি ব্যাট চলতি হিসাব করলে সবসময় ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, যেহেতু ক্যাশ টাকা দিয়ে খুলছে, ক্যাশ টাকা চলে গেছে মনিরের কাছ থেকে, সেজন্য
ক্যাশ ক্রেডিট হবে। নগদ একটা সম্পদ, সেটা চলে গেলে ক্যাশ বা ব্যাংক ক্রেডিট করতে হয়। তো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। যতবারই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবে ততবারই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্যাশ টাকা দিয়ে করলে ক্যাশ বা ব্যাংক যে কোনো একটা ক্রেডিট করতে হবে। ব্যাখ্যা দিব, টু রেকর্ড ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাট চলতি হিসাবভুক্তি হইল। আমরা যদি পরের তারিখের 7 তারিখের প্রশ্নটা দেখি, কি বলছে দেখো, পারচেস 200 ইউনিটস, তারা 200 একক ক্রয় করছে। এখানে 200 একক পণ্য ক্রয় করছে বোঝাচ্ছে 300 টাকা ইজ ফ্রম রূপা লিমিটেড। প্রতি ইউনিটের দাম 300 টাকা করে, সেটা কিনছে রূপা লিমিটেড থেকে, হুইচ আর সাবজেক্ট টু 15% ব্যাট, অর্থাৎ 15% ব্যাট সাপেক্ষে। তাহলে ব্যাট সাপেক্ষে পণ্য ক্রয় করলে আমরা জাবেদা দিব, প্রথমে পারচেস ডেবিট করব। পণ্য ক্রয় করলে পারচেস ডেবিট হয়। তো 200 ইউনিট কিনছে, প্রতি ইউনিট 300 টাকা করে, সেজন্য 200 গুণ 300 মোট 60,000 টাকা। আর ক্রয় ব্যাট সবসময় ডেবিট হবে, এটা মাথায় রাখবা, অর্থাৎ ক্রয়ের সাথে যে ব্যাট সেটা সবসময় ডেবিট হবে, সেজন্য ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট হবে ওই যে 60,000 টাকা, সেটার 15% 9,000 টাকা। আর অ্যাকাউন্টস পেয়েবল যেটা রূপা লিমিটেড থেকে ক্রয় করছে, তো রূপা লিমিটেড এখানে আমাদের বা মনিরের পাওনাদার মানে দায়, সেজন্য এটা ক্রেডিট হবে। অ্যাকাউন্টস পেয়েবল রূপা লিমিটেড 60,000 এবং 9,000 যোগ করে মোট 69,000 টাকা। টু রেকর্ড পারচেস ফ্রম রূপা লিমিটেড উইথ সাবজেক্ট টু 15% ব্যাট, অর্থাৎ 15% ব্যাট সাপেক্ষে পণ্য ক্রয় হিসাবভুক্ত হইল। পরের প্রশ্নটা আমরা দেখব। পরের প্রশ্নটা হলো 15 তারিখে পারচেস অফিস ফার্নিচার ফর টাকা 62,100 ইনক্লুডিং ব্যাট অ্যাট দ্য রেট অফ 15%, অর্থাৎ অফিস ফার্নিচার, খেয়াল করো, অফিস ফার্নিচার একটা হলো স্থায়ী সম্পদ। অফিস ফার্নিচার 62,100 টাকা ক্রয় করছে, যার মধ্যে 15% ব্যাট অন্তর্ভুক্ত আছে। তো কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে ওই স্থায়ী সম্পদটা ডেবিট করতে হয়, কারণ সম্পদটা আসছে। আর যেহেতু নগদ টাকায় কিনছে সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। তবে স্থায়ী সম্পদের ক্ষেত্রে ভ্যাটটা কিন্তু অফিস ফার্নিচারের ভিতরে অন্তর্ভুক্ত রাখতে হয়। এটা আলাদাভাবে, যেমন আমরা পারচেস করার সময় যে ব্যাট হয়েছিল সেটা ক্রয় ব্যাট ডেবিট হিসাবে, ওইটা একটা খরচ, সেজন্য ডেবিট করছিলাম। বাট অফিস ফার্নিচারের মধ্যে যে ব্যাটটা থাকবে সেটা আলাদাভাবে দেখানো যাবে না, সেটা অফিস ফার্নিচারের ভিতরে অন্তর্ভুক্ত রাখতে হয়, সেজন্য অফিস ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে। অর্থাৎ এটা শুধুমাত্র স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে খেয়াল রাখবা, স্থায়ী সম্পত্তিগুলো ওই যেটা কিনবে সেটা ডেবিট আর ক্যাশ টাকা ক্রেডিট হবে ইনক্লুডিং ব্যাট সহ 62,100। টু রেকর্ড পারচেস অফ অফিস ফার্নিচার ইনক্লুডিং ব্যাট 15%। আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন হলো 20 তারিখ, সোল্ড মানে বিক্রি করছে 150 ইউনিটস, অর্থাৎ 150 ইউনিট, অ্যাট দ্য রেট অফ টাকা 450 পার ইউনিট, মানে প্রতি ইউনিট 450 করে, টু আবির কোম্পানিকে বিক্রি করছে আমরা অন অ্যাকাউন্ট, অর্থাৎ মনির কোম্পানি আবির কোম্পানির নিকট বাকিতে অন অ্যাকাউন্ট মানে বাকিতে পণ্য বিক্রি করছে 150 ইউনিট, প্রতি ইউনিট 450 করে, হুইচ আর সাবজেক্ট টু 15% ব্যাট, সেটা হলো 15% ব্যাট সাপেক্ষে। খেয়াল করবা, বিক্রয়ের সাথে যে ব্যাট সেটা কিন্তু ক্রেডিট, আর ক্রয়ের সাথে যে ব্যাট সেটা কিন্তু ডেবিট, এটা কিন্তু মাথায় রাখবা। বিক্রয়ের ব্যাট ক্রেডিট হবে। তাইলে আমরা ধারে বিক্রয় করলে জাবেদা কি জানি, অন অ্যাকাউন্টে যেহেতু বিক্রি করছে, আমরা ছোটোকাল থেকে শিখে আসছি ধারে বিক্রি করলে দেনাদারের সৃষ্টি হয়, সেজন্য জুনের 20 তারিখে অ্যাকাউন্টস রিসিভেবল বা আবির কোম্পানি ডেবিট হবে। সেলস ক্রেডিট হয়, ধারে বিক্রয় করলে সেলস ক্রেডিট হবে। আর বিক্রয়ের সাথে যে ব্যাট অন্তর্ভুক্ত আছে সে ব্যাট কিন্তু ক্রেডিট হয়, সেজন্য ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা কি শিখলাম, ক্রয়ের সাথে যে ব্যাট থাকে সেটা ডেবিট, কারণ এটা একটা খরচ, আর বিক্রয়ের সাথে যে ব্যাট অন্তর্ভুক্ত থাকে সেটা কিন্তু একটা আয় বোঝায়, সেজন্য এটা ক্রেডিট হয়। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট লিখলাম, সেলস ক্রেডিট এবং ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এবং টাকাটা কীভাবে ক্যালকুলেশন করবো খেয়াল করো, প্রথমে সেলস এবং ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের টাকা বের করে ফেলবো, তারপর সেলস এবং ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে যে যোগফল আসবে সেটাই অ্যাকাউন্টস রিসিভেবলে বসাবো। তাহলে প্রথমে সেলস দেখো 150 ইউনিট কিনছে বলছে, 150 ইউনিট বিক্রয় করছে বলছে, প্রতি ইউনিট কত 450, সেজন্য 150 গুণ 450 67,500 হলো, এটা সেলস। এবার এই 67,500 উপরে ব্যাট প্রয়োগ করতে হবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 67,500 গুণ 15% 10,125। এখন এই 67,500 এবং 10,125 যোগ করলে 77,625 আমাদের দেনাদার সৃষ্টি হয়েছে আবির কোম্পানি। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, এই ক্রেডিটে যে দুইটা যোগফল সেলস এবং ব্যাট 77,625। এটা ব্যাখ্যা লিখবো, টু রেকর্ড ক্রেডিট সেলস, তার ধারে বিক্রয় হিসাবভুক্ত হইল উইথ সাবজেক্ট টু 15% ব্যাট, 15% ব্যাট সাপেক্ষে ধারে বিক্রয় হিসাবভুক্ত হইল।
আমরা পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা হলো 28 তারিখে মেড ক্যাশ সেলস নগদ বিক্রয় করছে টোটাল অফ টাকা 43,125 ইনক্লুডিং 15% ব্যাট, 15% ব্যাট সহ। তাহলে আমরা যথারীতি কি জানি যে ধারে বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর এটা যেহেতু ক্যাশ সেলস করছে নগদ বিক্রয় করছে, এখন ক্যাশ ডেবিট হবে আর সেলস ক্রেডিট হবে। বিক্রয়ের সাথে যে ভ্যাট আছে সে ভ্যাটটা ক্রেডিট হয়, ওই ভ্যাটটা ক্রেডিট হবে। তবে একটু ডিফারেন্স আছে, সেটা খেয়াল করো। 28 তারিখ দিলাম নগদে বিক্রয় করছে, সেজন্য ক্যাশ ডেবিট হয়েছে 43,125। সেলস ক্রেডিট এই 43,125-এর মধ্যে কত টাকা ক্যাশ সেলস আছে আর কত টাকা ব্যাট আলাদা করতে হবে তোমাকে। আমরা দেখো এখানে কিন্তু টোটাল টাকাটা বলা আছে 28 তারিখে, বাট 20 তারিখের বিক্রয়ে কিন্তু টোটাল টাকা বলা ছিল না। ইউনিট প্রতি ইউনিটের দাম ছিল এবং কত ইউনিট বিক্রি করছে সেটা ছিল, বাট এইখানে এরকম নাই। এখানে টোটাল 43,125 টাকার নগদ বিক্রি হয়েছে, এটার ভিতরে আবার ভ্যাট কত সেলস কত তোমাকে আলাদা করতে হবে। এভাবে যদি থাকে মোট টাকায়, তো তুমি ক্যাশ ডেবিট করে ফেলতে পারবা 43,125, আর সেলসের টাকা বের করার সময় অর্থাৎ এই 43,125-এর ভিতরে যদি 15% ব্যাট থাকে, সেলস কত, সেলস 100%, সেজন্য 43,125-কে তুমি 115 দিয়ে ভাগ করবা। 15% মানে হলো 100 যোগ 15, 115, আর 100 দিয়ে গুণ করলেই আমরা সেলসের টাকাটা পাবো, অর্থাৎ 100% সেলসের টাকা 37,500। এবার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যাট চলতি হিসাব কত আছে, ঠিক 43,125-কে 115 দিয়ে যখন ভাগ করবা, সেটা ব্যাট কত পার্সেন্ট, 15%, 15 দিয়ে যখন গুণ করবা ব্যাটের টাকাটা বের হয়ে যাবে 5,625। টু রেকর্ড ক্যাশ সেলস উইথ ব্যাট 15%। তাহলে এইভাবে কখন করব, যখন বিক্রয়ের টাকাটা টোটাল আকারে দিবে তখন আমাকে ওই টোটাল টাকার ভিতর থেকে সেলসের টাকা 100% এবং ব্যাটের টাকা 15% এভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। সর্বশেষ আরেকটা জাবেদা থাকবে ব্যাট পেয়েবলের, সেটা আমরা পরবর্তী পেজে দিব জুনের 30 তারিখ। এটা ট্রানজ্যাকশন থেকে আসবে না, এটা মূলত এই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যে হবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট থেকে আসবে। অর্থাৎ ব্যাট চলতি হিসাব আমরা একটা ওয়ার্কিং করব, এই ব্যাট চলতি হিসাবের ভিতর থেকে কত টাকা প্রদেয় ব্যাট সেটা বের করে সেটা জার্নালটা দিব। অর্থাৎ এই জার্নালটা খতিয়ানটার পরে দিচ্ছি আমি। প্রথমে খতিয়ানের ঘর ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট ক্রেডিট, ব্যালেন্সের 2টা ঘর ডেবিট ক্রেডিট দিলাম। দেখো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যাট চলতি হিসাব, তোমার জাবেদার মধ্যে যতবার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট হয়েছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত হবে, তবে বিপরীত নাম হয়ে হবে। যদি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হয় ডেবিট দিকে বসবে, যদি ক্রেডিট হয় ক্রেডিট দিকে বসবে। তো আমরা যদি প্রথম থেকে খেয়াল করি, একদম প্রথম জাবেদাটা দেখো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 1000, ক্যাশ ক্রেডিট, তার মানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে 1000 বসবে, নাম হবে কি ক্যাশ। দেখো আমরা সে কাজটাই করছি। 2021 জুন 1 ক্যাশ বা ব্যাংক লিখে 1000 টাকা বসাইলাম, আর এখানে যদি ডেবিটে 1000 হয় ব্যালেন্সও ডেবিটে গিয়ে বসবে। আমরা যদি পরের জার্নালটা দেখি, পরের জার্নালটা জুনের 7 তারিখ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, এটা তো ডেবিট কত হাজার, 9000। এই 9000 টাকা কার ভিতর অন্তর্ভুক্ত আছে, অ্যাকাউন্টস পেয়েবলের ভিতর আছে ক্রেডিটের। তাহলে আমরা ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে টাকা লিখবো, ঠিক আছে, বাট নাম লিখবো কি অ্যাকাউন্টস পেয়েবল। আমরা জাস্ট সে কাজটাই করছি। দেখো এই যে 7 তারিখ দিয়ে অ্যাকাউন্টস পেয়েবল, ডেবিটে 9000। এখন দেখো ব্যালেন্সে আগের 1000 ছিল, নতুনভাবে 9000 সৃষ্টি হয়েছে, 1000-এর সাথে 9000 যোগ করলে মোট 10,000। পরের তারিখে আমরা যদি দেখি জার্নালের পরের তারিখ 15 তারিখে কোনো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ছিল না, তাইলে জুনের 20 তারিখ পরেরটাতে আসলাম, এখানে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট আছে কত, 10,125। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটের খতিয়ানে ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে, বাট নাম হবে কি, এই টাকাটা অ্যাকাউন্টস রিসিভেবলের আছে, নাম হবে অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমরা পরবর্তী এই যে 20 তারিখ দিয়ে অ্যাকাউন্টস রিসিভেবল লিখলাম এবং ক্রেডিট করে বসাবো, কারণ জাবেদায় ক্রেডিট হয়েছে 10,125। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এতক্ষণ ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স কত, 10,000, এখন হয়েছে ক্রেডিট। আগে কিন্তু ডেবিটে দুইটা যোগ হয়েছে, এখন ডেবিটে ক্রেডিটে কিন্তু কি হবে, বিয়োগ হবে। এটা কিন্তু মাথায় রাখবা, বিপরীত সাইডে হলে বিয়োগ হবে। 10,000, 10,125, তাহলে কোনটা বড়, ক্রেডিট বড়, সেজন্য ওই 125 যেটা বড় সেটা ক্রেডিটে গিয়ে বসবে, 125। এরপরে আমরা সর্বশেষ যে জাবেদা সেটা হলো 28 তারিখে। 28 তারিখেও ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 5,625, তার মানে এটাও ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খতিয়ানের ক্রেডিট দিকে বসবে, তবে নাম হবে ক্যাশ, কারণ ক্যাশের ভিতরে এই টাকা আসে। তাহলে আমরা সর্বশেষ 28 তারিখের জার্নালটা দিলাম, ক্যাশ দিলাম এবং ক্রেডিটে 5,625 বসাইলাম। এখন দেখো ক্রেডিটে কিন্তু যোগ, অর্থাৎ একই দিকে হলে যোগ, বিপরীত দিকে হলে বিয়োগ। তাহলে আগে থেকে ক্রেডিট ব্যালেন্স ছিল 125, আর নতুনভাবে ক্রেডিট সৃষ্টি হয়েছে 5,625,
125 এবং 5625 যোগ করলে 5750, এটাই হলো আসলে প্রদেয় ব্যাট। ঠিক আছে, এটার এখন এই 5750-এর এখন একটা আমরা জার্নাল দিব, খতিয়ান থেকে জার্নাল দিব। খেয়াল করো, খতিয়ানের কারেন্ট অ্যাকাউন্টের ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আছে, তার মানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে আর ব্যাট পেয়াবল হবে ডেবিট। তো জুনের 30 তারিখে জার্নালটা আমরা দিলাম ব্যাট পেয়াবল ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, এই জায়গা থেকে এই জার্নালটা হয়েছে টু রেকর্ড অ্যাডজাস্টেড ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, ব্যাখ্যাটা দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর ক্লাসটা পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবা, যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি ফলো বা সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।